জঙ্গি যোগে জালে বাঙালি যুবক। বেঙ্গালুরু থেকে ধৃত বাদুড়িয়ার আশরাফুল মল্লিক। আরো একবার আপনাদের জানাই, পাক জঙ্গি যোগে জালে বাঙালি যুবক। বেঙ্গালুরু থেকে ধৃত বাদুড়িয়ার আশরাফুল মল্লিক। বছর দেড়েক আগেই বেঙ্গালুরুতে আশরাফুল। ধৃত আশরাফুলের সঙ্গে তেহরিক-ই-তালিবানের যোগ। আরো বিস্তারিত জানাবে অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, কি জানতে পারছো? দেখো, আশরাফুল মল্লিক 1.5 বছর আগে তার বাদুড়িয়ায় যে নোয়াপাড়া বাড়ি, সেখান থেকে সে বেঙ্গালুরুতে গিয়েছিল কাজের সূত্রে, এবং সে বাড়িতে জানিয়েছিল যে সেখানে সে সিকিউরিটি গার্ডের কাজ করে। কিন্তু সে তার বাড়ির লোকও জানতো এবং তার প্রতিবেশীরা জানতো যে সে বেঙ্গালুরুতে সিকিউরিটি গার্ডের কাজ করে। কিন্তু গত কয়েকদিন আগে তার বাড়িতে খবর আসে যে তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করেছে, এবং সেই গোয়েন্দা সংস্থার তরফ থেকে তার বাড়িতে খবর আসে তার পরিবারের তরফ থেকে কোনো একজনকে যেতে বলে। এবং তার বাবা যখন সে বেঙ্গালুরুতে যায়, বাবার সঙ্গে আশরাফুলকে সামনাসামনি বসিয়ে কিন্তু জেরা করে, এবং গোয়েন্দা সংস্থা জানতে পারে যে আশরাফুল বিদেশে একাধিক হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করতো। পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে তার হোয়াটসঅ্যাপের সঙ্গে সে যোগাযোগ করতো। তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর বিদেশি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো, যে টাকা সে তুলে বিভিন্ন জায়গায় সে ছড়িয়ে দিত। এছাড়াও বিভিন্ন রকমের তথ্য সে হোয়াটসঅ্যাপ মারফত আদান প্রদান করত। এবং এই যে গোয়েন্দা সংস্থার কাছে কিন্তু সে বেশ কিছু নাম কিন্তু সে প্রকাশ করেছে, এবং বেশ কিছু তথ্য গোয়েন্দা সংস্থা এই আশরাফুলের কাছ থেকে পেয়েছে। যার ফলে কিন্তু সেই সূত্র ধরে কিন্তু গোয়েন্দা সংস্থা এখনো তাদের যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কিন্তু এই আশরাফুলের সম্পর্কে কিন্তু এলাকার মানুষের কিন্তু অন্যরকম ধারণা। আশরাফুলের সঙ্গে তো তেহরিক-ই-তালিবানের যোগাযোগ ছিল। আফগানিস্তানে যাওয়ার কি কোনো রকম পরিকল্পনা ছিল? সেই বিষয়ে কিছু জানতে পারছো? হ্যাঁ, দেখো, এই আশরাফুল কিন্তু আফগানিস্তানে যাওয়ার জন্য, যেহেতু পাসপোর্ট আছে বিদেশে যাওয়ার পাসপোর্ট আছে, সেই জন্য আফগানিস্তানে যাওয়ার জন্য কিন্তু সে ভিসার আবেদন করেছিল। যদিও সে ভিসা এখনো তার মঞ্জুর হয়নি, কিন্তু ভিসার আবেদন করেছিল, এটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই ভিসা পেলেই কিন্তু সে আফগানিস্তানে যেত। যে কারণে এই যে গোয়েন্দা সংস্থা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু জানতে পারছে যে আফগানিস্তানে যাওয়ার জন্য সেই যে ভিসার পাসপোর্ট করেছিল, সে সেখানকার যেসব জঙ্গি সংগঠন তাদের সঙ্গে দেখা করার জন্য এবং বিভিন্ন বিষয়ে আলোচনা মিটিং করার জন্য সে কিন্তু আফগানিস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিল, এমনটাই কিন্তু জানতে পেরেছে। যদিও সে এই ভিসা এখনো পায়নি। এবং এই যে আশরাফুল মল্লিকের সম্বন্ধে কিন্তু এই যে বাদুড়িয়ার যে এলাকায় তার বাড়ি, সেই এলাকার মানুষের কিন্তু একটা অন্যরকম ধারণা ছিল। তার কারণ আশরাফুল এলাকায় কিন্তু খুব সভ্য, ভদ্র এবং শিক্ষিত ছেলেমেয়ে হিসেবেই পরিচিত। এবং এই আমরা কিন্তু সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে আশরাফুলকে কাছ থেকে যেসব নাম গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে, তাদেরকেও কিন্তু খোঁজ করছে গোয়েন্দা সংস্থা। ধন্যবাদ। ও ব্যাঙ্গালোরে টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি। জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে, পুলিশি থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার। টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো। কোথায়? ব্যাঙ্গালোরে। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে? আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল, কেন? আফগানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে, বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাজ করেছে। হ্যাঁ, তো ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো? অচেনা লোকজন কেউ আপনার বাড়িতে? না না, কেউ কোনোদিন আসেনি। হ্যাঁ, যেটা সাসপেক্ট করছে যে ও একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে। আপনি কি বলবেন? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে, কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, কোরআনে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি, মনের কষ্ট। তাহলে পুলিশ ধরলো কেন ওকে? ও কি ডিসপুট পেয়েছে তা আমি কি জানি বলো? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না। গ্রামের আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুড়িয়া থানা সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কেরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম, বলবে ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না, এরা সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। আমরা দেখেছি ও কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো সিকিউরিটি, সেখান থেকে ওর মানে পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি।
রানা রউফের পর ফের রাজ্যে আইএসআই এজেন্টের সন্দেহে গ্রেফতার। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার থেকে বেঙ্গল এসটিএফ এর জালে 3। পাকিস্তানি তথ্য পাচারের অভিযোগ। প্রথমে জঙ্গি হামিম মণ্ডল, তারপর পাক জঙ্গি তথা আইএসআই এজেন্ট রানা রউফ। 14 বছর নাম ভাড়িয়ে কলকাতায় ঘাপটি মেরেছিল সে। এবার পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার থেকে। শুক্রবার রাতে এসটিএফ এর জালে 3। বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহার, এখান থেকে এসটিএফ এর জালে সন্দেহভাজন 3 পাক গুপ্তচর। এসটিএফ সূত্রে দাবি এই 3 জন ভারতের সিম কার্ড বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে পাচার করত। সেই সিম কার্ড ব্যবহার করে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত। জাল নোট চক্রের সঙ্গেও এরা জড়িত বলে গোয়েন্দাদের দাবি। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত শফিকুলের শ্বশুরবাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায়। এই পাঞ্জিপাড়াতে রয়েছে বিএসএফ ক্যাম্প। আমাদের বিয়ে হওয়ার তো হয়ে গেল 12 বছর। আমার পরিবারে আমার বর, আমার 3টে ছেলে। বর কি বাংলাদেশ থেকে আসছিল, তারপর আপনাকে বিয়ে করছিল? না, সেটা তো আমি বলতে পারবো না। আমার স্বামী তো টোটো চালাচ্ছিল, কাপড় চাপড়ের ব্যবসা করছিল। আমাকে 1 টাকাও খরচা দেয় না। আমি মেশিন চালাই, আমি নিজে কাজ করি, পেট চালাই। 2 বছর থেকে আসি। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত আরেকজন রশিদুল হক কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জের বাসিন্দা। সাহেবগঞ্জের কুটসাহাটে রশিদুলের বাড়ি। রশিদুলের বাড়ি থেকে 50 মিটার দূরে বাংলাদেশ বর্ডার। এসটিএফ এর দাবি বেঙ্গালুরু এবং দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত রশিদুল। এই রশিদুল হককে সিম পাচার চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে চিহ্নিত করেছে এসটিএফ। এমন এলাকা থেকে পাক গুপ্তচর সন্দেহে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যেখান থেকে চিকেন স্নেকের দূরত্ব খুব বেশি নয়। উত্তর পূর্ব ভারতের অন্যতম স্ট্র্যাটেজিক পয়েন্ট চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর। বাংলাদেশে মৌলবাদের বাড়বাড়ন্তের ফলে দেশের এই অংশকে নিরাপদ রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ চিকেন স্নেককে ঘিরে রয়েছে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই 4 আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক হাতছাড়া হলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চিকেন স্নেকের কাছেই চরবৃত্তির মডিউল। যেরকম একদিকে হামিম গ্রেপ্তার হয়েছে, তারপর রানা রউফ গ্রেপ্তার হয়েছে, এবং এখানে এই 3 জনকে গ্রেপ্তার করা, এই জায়গাটা সীমান্তের খুব কাছাকাছি জায়গা, চিকেন স্নেকের কাছাকাছি জায়গা, কিন্তু উদ্দেশ্য অর্থনীতিক, ভারতের যে অর্থনীতি তাকে টার্গেট করা, আর উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ টেররাইজ ইস্ট। এই পলিসিটা এরা নিয়ে চলছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ভারতের গোয়েন্দা বাহিনী এবং রাজ্যের গোয়েন্দা বাহিনী, তার সঙ্গে সঙ্গে এসটিএফ এবং স্পেশাল ফোর্স, তাদের জন্য এটা খুব বড় জয়। এই চরবৃত্তির নেটওয়ার্ক কতদূর বিস্তৃত তারই খোঁজে গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। পাকিস্তানে বসে ভারতে সিম কার্ড ব্যবহার, হানি ট্র্যাপে হাতিয়ার সিম কার্ড, আর বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য হাতানোর চেষ্টা। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে ভারতে জাল নোটের কারবার। শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে এসটিএফ। কোচবিহারের জালে 3 ঘর শত্রু বিভীষণ। গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশ এবং নেপালকে ব্যবহার করে নিজেদের নেটওয়ার্ক ভারতে বিস্তৃত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এর জন্য তারা ভারতেই গুপ্তচর তৈরির চক্রান্ত চালাচ্ছে। পাকিস্তানের এই মডিউল ভেস্তে দিচ্ছেন গোয়েন্দারা। শুক্রবার কোচবিহার থেকে আইএসআই এজেন্ট সন্দেহে বেঙ্গল এসটিএফ এর জালে 3 জন: রশিদুল হক, মোহাম্মদ শফিকুল ইসলাম, নুন নাসিরউদ্দিন আলী।
এসটিএফ সূত্রে দাবি, এই তিনজন ভারতে সিম পাঠাতো বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে। এই সিম কার্ডগুলি ছিল তাদের হানি ট্র্যাপের হাতিয়ার। ভারতের সিম কার্ড অ্যাক্টিভ করা হতো পাকিস্তান, বাংলাদেশে। সেখান থেকে বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদায়ের চেষ্টা করা হতো। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে বাহিনীকে কল করা হয়েছে বলে দাবি এসটিএফ সূত্রে। এই চক্রে বাংলাদেশের এক নাগরিক আকবর ওরফে সম্রাটের নাম উঠে এসেছে। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল থেকে বাংলাদেশের নম্বর মিলেছে বলে দাবি এসটিএফ এর। কলকাতা পুলিশের তরফ থেকে এই নাম্বারগুলিকে ট্র্যাক করা হয় এবং নাম্বার ট্র্যাক করে দেখা যায় যে এই তিন অভিযুক্ত বেআইনিভাবে সিম কার্ড তুলে তা পাকিস্তানি এজেন্টদের হাতে তুলে দিত, হ্যান্ডলারদের হাতে তুলে দিত এবং সেই হ্যান্ডলাররা এই সিম কার্ড মারফতই গোটা ভারতে বিভিন্ন জায়গায় তাদের এই চরবৃত্তি দীর্ঘদিন ধরে তারা করে যাচ্ছিলেন। এসটিএফ সূত্রে আরও দাবি, ধৃত এই তিনজনই যুক্ত ছিল জাল নোটের কারবারের সঙ্গে। পাকিস্তানের বরাবরের এজেন্ডা ভারতের অর্থনীতিকে নষ্ট করতে ভারতে জাল নোট ছড়িয়ে দেওয়া। গোয়েন্দা সূত্রের দাবি, আন্ডারওয়ার্ল্ডের প্রেসে মুদ্রিত এই জাল নোট পাকিস্তান থেকে সরাসরি অথবা নেপাল, বাংলাদেশ হয়ে এই জাল নোট ভারতে পাঠানো হয়। এই কাজ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সম্প্রতি জাল নোট পৌঁছতে ড্রোনের ব্যবহারও শুরু করেছে করাচি। সিম কার্ড চক্র এবং জাল নোট চক্রের পিছনে রশিদুল হককে অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র বলে দাবি করেছে এসটিএফ। রশিদুলের সঙ্গে বাংলাদেশি নাগরিক আকবরের সঙ্গে লেনদেনের প্রমাণ মিলেছে। এই আকবর বাংলাদেশে থাকা পাক আইএসআই এজেন্ট বলে এসটিএফ সূত্রে দাবি। রশিদুল নামে যিনি রয়েছেন তিনি এই অপারেশনের নোডাল অপারেটিভ ছিল, এমনটাই এসটিএফ সূত্রে খবর। 2023 থেকে 25 সালে নাজিরাহাট সীমান্ত থেকে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা জাল নোট পাচার করা হয়েছিল এবং সেই মামলায় কার্যত উঠে এসেছিল এই রশিদুলের নাম। চিকেন স্নেকের কাছে জঙ্গি মডিউলের খোঁজ, শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে এসটিএফ। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।